প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম রক্তরাঙা টেইল। শুরু করছি দ্বিতীয় অংশ। বন্ধুসুলভ চেহারা। সোজা বাড়ির কাছে হ্যারিংটনের দিকে এগিয়ে এলো সে। কেমন আছো বিল? রনিকে কিছুক্ষণ খুঁটিয়ে দেখে সে জিজ্ঞেস করল, তুমি না হার্টকে খুঁজে পেয়েছিলে? হ্যাঁ, ঠিকই ধরেছ, বলল রনি। আমি তোমার ওখানে একটা কাজ নিতে চেয়েছিলাম। হাসলো বেনকেসি। আমার অনেক লোক দরকার, বলল সে। কিন্তু রকিং কেতে কাজ নেওয়া এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। কাজের লোকেরা পটপট মারা পড়ে। আমার দিকে লোকে গুলি আগেও করেছে, কিন্তু ওরা কেউ বাঁচেনি। ঠিক আছে, আগামীকাল সকাল থেকেই তুমি কাজে আসতে পারো। ঘুরে চলে যেতে গিয়েও সে দাঁড়ালো। তোমার নামটা কি? রনি ড্যাশার, কিন্তু বন্ধুরা আমাকে রনি বলেই ডাকে। ওই নাম উচ্চারণে ওখানে অনেকের চোখই ছানা বড়া হয়ে গেল। নামটা জোরে বলেনি সে তবু। সবাই ওদের কথাই কান পেতে শুনছিল। কথাটা ডাকির কানেও গিয়েছে। পিলে চমকে গেছে ওর। টেক্সাসে ওকে অ্যাকশনে দেখেছে সে। এমন তুখোর পিস্তলবাজ সে আগে কখনো দেখেনি। কখন যে ওর হাতে পিস্তল উঠে আসে আর কখন সে গুলি করে তা পরপারে পৌঁছার আগে কেউ বোঝে না। রনি ড্যাশার, অবাক চোখে তাকালো বেন। সকালেই তুমি চলে এসো, আমার রাঁধছে তোমার কাজ পাকা। ডাকি দ্রুত ঘুরে সেলুন ছেড়ে বেরিয়ে গেল। আর চোখে ওকে লক্ষ্য করল রনি। রোদে পোড়া গানম্যানকে বেশ বিচলিত মনে হলো। হ্যারিংটন সবই খেয়াল করলো, কিন্তু কোনো মন্তব্য করলো না। অ্যাডাম কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের দিকে পিছন ফেরা। সে শুনেছে কি না ঠিক বোঝা গেল না। ঠিক আছে, বলল রনি, তাহলে সকালে দেখা হবে। কামরার লোকজন পেরিয়ে সে দরজার দিকে এগোলো। রকিংকে অ্যান্টিলোপ এর একটা খাজের ভিতর। বিশাল স্প্যানিশ স্টাইলের একটা বাড়ি। কটনউড গাছগুলোর ভিতর তৈরি। পাশেই বিরাট একটা গুদামঘর। পাশে এক সারি করান। সামনে একটা বিরাট পুকুর। ওটার পানি একেবারে স্বচ্ছ। টেপারের পিপাসা পেয়ে টপারের পিপাসা পেয়েছে। পানিতে নাক ডুবিয়ে সে তৃষ্ণা মেটালো। দরজা বন্ধ হওয়ার আওয়াজে মুখ তুলে চাইল রনি। একটা মেয়ে হরিণীর মতো লঘু পায়ে ওর দিকে এগিয়ে আসছে। ব্রাউন চুল, কিন্তু সূর্যের আলো একটু যেন লালচে আভা ছড়াচ্ছে। বয়স 17 হবে। অপূর্ব সুন্দরী। কেটি বা কেটি যা বলেছিল তা সম্পূর্ণ সত্যি। মেয়েটা হাসলো। ওর সবুজ চোখ দুটো রনিকে খুঁটিয়ে দেখছে। তুমি ড্যাশার? বেন তোমাকে বলতে বলেছে। একটা ব্যাংক বেছে নিয়ে জিনিসপত্র রেখে এলাকাটা একটু ঘুরে দেখতে। রেঞ্জের অন্য মাথায় গেছে সে। ফিরতে রাত হবে। বলেছে তুমি হয়তো রাঞ্চটার সাথে কিছুটা পরিচিত হতে চাইবে। ধন্যবাদ। রনি হাসলো। ঠিকই বলেছে বেন। এলাকার সাথে পরিচিত পরিচিত না হতে পারলে কারো স্বস্তি পাওয়ার কথা নয়। তোমাদের কি অনেক গরু আছে? ওর হাসিটা উবে গেল। এক সময় ছিল, কিন্তু এখন আর নেই। তবু বেশ কয়েক হাজার হবে। বাবা মারা যাওয়ার পর থেকেই চুরি শুরু হয়েছে শুনেছি। কিন্তু কর্মচারীরা এটা থামাবার চেষ্টা করে না। ওরা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু যারা চেষ্টা করলো তারা বেশি দিন টিকলো না। পটাপট মারা পড়ল। মেয়েটার স্বরের তিক্ততা। এই রাঞ্চে একজন শক্ত ফাইটিং ফোরম্যানের দরকার, যে এটাকে সত্যি চালাতে পারবে। হয়তো, আবার হয়তো না। ওই ধরনের জিনিসে অনেক ঝামেলা আসতে পারে, যদি তোমার ফোরম্যানের ভালো বিবেচনাও না থাকে। শেলি যদি সবসময় বেনের পক্ষ না নিত, তাহলে আমরা একজন পেতাম। মেয়েটার চোখ দুটো জ্বলে উঠল। জেরি সমাজকে কাজে নেয়ার জন্যে বেনকে আমি বহুবার বলেছি। উপযুক্ত লোক। সবাইকে ঠান্ডা করতে ওর বেশি সময় লাগতো না। তখন আর কেউ আমাদের উপর কথা বলতে পারত না। সমাজ? অবাক হলো রনি। সতর্ক নজরে মেয়েটাকে দেখল সে। হয়তো কাজটার জন্যে ওই ঠিক মানুষ হবে, কিন্তু আমার তা মনে হয়নি ম্যাম। অবশ্য আমি এখানে নতুন। লোকটা কি করে? করে
মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে রনির দিকে চেয়ে থাকলো লিসা। কি বোঝাতে চাচ্ছ? ওর পেশাটা কি? ও কি কাউ হ্যান্ড? হ্যাঁ, ওই কাজও করেছে সে, কিন্তু বর্তমানে কিছু করছে না। বোঝার ভঙ্গিতে মাথা ঝাঁকালো রনি। বুঝলাম। টপারের পিঠ থেকে জিন নামালো সে। হ্যাঁ, ওটা খুব ভালো পেশা, কিন্তু ওতে টাকা নেই। মানুষ ওটা বেশি দিন করতে পারে না, টাকা ফুরিয়ে যায়। অন্য কোনো পেটের ধান্দা করতে হয়। কিন্তু হয়তো ওর বেশি টাকার প্রয়োজন নেই, বন্ধু বান্ধবের থেকেই সেটার ব্যবস্থা হয়ে যেতে পারে। মেয়েটা খেপে উঠল। কি? কেন ওর সম্পর্কে এমন একটা কথা তুমি কিভাবে বললে? নিষ্পাপ চেহারা রাখার চেষ্টা করলো রনি। কঠিন কথাটা সে কেন যে বলেছে তা সে নিজেও জানে না। মুহূর্তের জন্যে তার খারাপ লাগলো। কে জানে, জেরি সমাজ হয়তো এই সমাজের একজন মাথাও হতে পারে, কিন্তু ওর সহজাত প্রবৃত্তি বলছে লোকটা নীচ। এমন মনে হওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবু মনে হচ্ছে। হয়তো আমি ভুল বলেছি ম্যাম, আন্তরিক হৃদ্রতার সাথেই বলল সে। কিন্তু মানুষের পেট চালাবার জন্যে সবাইকেই কিছু না কিছু করতে হয়। সে কাউবয়ের কাজ করে কোথাও, বা রাঞ্চের মালিক, প্রসপেক্টর, কিংবা মাইনে মাইনে কাজ করে, বারটেন্ডার কিংবা আর কিছু। ওর কিছু একটা রোজগার থাকতেই হবে, নইলে কারো পেট চলে না। জানি না, হয়তো ওর অন্য কোনো আয় আছে। নিরাসক্ত চাহনিতে রনির দিকে তাকালো লিসা। ওর প্রিয় লোক জেরি, ওর ভাইয়ের বিরক্তির কারণ, আর বোনের দুশ্চিন্তা। কিন্তু যে যাই বলুক, তুখোর গানম্যান জেরিকে ওর ভালো লাগে। কাউকে ভয় পায় না, অথচ হাসি খুশি। ভাইয়ের মতো মনের জোরের কমতি ওর নেই। লিসার মনে জ্বালা, কারণ সবাই ওদের রাঞ্চ লুটেপুটে খাচ্ছে, ওর ভাই কিছু করছে না। ওদের তিনজনেরই রাঞ্চে সমান শেয়ার আছে, সেটা বেন দিয়েছে। কিন্তু বোন শেলি সব কিছুতেই ভাইয়ের পক্ষ নেয়। এতে যে ওর মনের ভিতরে আগুন ধরে যায় সেটা কেউ বোঝে না। রাঞ্চে চুরি হচ্ছে, কিন্তু ভাই কিছুই করছে না। তোমার ঘোড়াটা সত্যিই চমৎকার, প্রসঙ্গ পাল্টালো সে। সত্যিকার সন্তুষ্টির সাথে মাথা ঝাঁকালো রনি। ওর চেয়ে ভালো ঘোড়া আর হয় না। আজ পর্যন্ত অনেক ঘোড়াই আমি চড়েছি, অনেক মানুষের থেকে ওর বেশি বুদ্ধি। তুমি কি অনেক দিন থাকবে, নাকি বেন তোমাকে কেবল গরু জড়ো করার জন্য কাজে নিয়েছে? সেটা আমি নিজেও ঠিক জানি না, জানালো রনি। ওই বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। শুনলাম ওর লোক দরকার, তাই কাজের জন্য ওকে বললাম, সেও রাজি হয়ে গেল। তুমি কি জানো আমরা কিছু লোক হারিয়েছি? প্রশ্ন করল লিসা। বেন তোমাকে বলেছে? হ্যাঁ, সে এবং আরও কয়েকজনে বলেছে। রোদে উজ্জ্বল পাহাড়গুলোর দিকে চেয়ে লম্বা একটা বড় শ্বাস নিল রনি। তবে আমার বিশ্বাস সব রেঞ্জেই কিছু না কিছু ঝামেলা থাকে। জিনটা বয়ে নিয়ে শেডের ভিতর নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখলো রনি। বর্তমানে কতজন লোক কাজ করে এখানে? মাত্র 5 জন। একটা সময় ছিল যখন 12 থেকে 20 জনও এখানে কাজ করেছে। লিসার শটটা একটু তেতো। এটাই এখানকার এখনকার সব থেকে এখানকার সব থেকে বড় রাঞ্চ। ওরা কি এখানে অনেক দিন থেকে আছে? মাত্র 2 জন, টেরি আর হ্যারি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই টেরি আছে। হ্যারি এসেছে বছর 4 আগে। আর বাকি 3 জন? তোমাকে ওদের সাথে কাজ করতে হবে, তুমি নিজেই বিচার করে নিতে পারবে। ওরা সবাই ভালো আর কাজের লোক বলেই আমার বিশ্বাস। কিড লেকার মাত্র 2 সপ্তাহ হলো আছে, বাকি 2 জন মাসখানেক আগে কাজে এসেছে। রজার আর হেনরি স্যাডল পার্টনার। মেয়েটা কয়েক মিনিট চুপ করে রইল, তীক্ষ্ণ চোখে চারপাশটা খুঁটিয়ে দেখছে রনি। দালান আর জমি পরিপাটিভাবে রাখা হয়েছে। গরু যা দেখা যাচ্ছে ওগুলোর চেহারাও ভালো। বেনকেসি ফাইটার না হলেও রাঞ্চিং বোঝে। রাউন্ড আপের সময়ে ঝামেলা হবে, শান্ত স্বরে বলল লিসা। তোমাকে আগে থেকে সাবধান না করাটা আমাদের অন্যায় হবে। পূবে একটা রাঞ্চ আছে, ওদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। ওরা 3 ভাই ব্লু মাউন্টেনের কাছে থাকে। ঝামেলাটা কি? ওরা রেঞ্জ চায়। বেনের ধারণা গরু চুরিতে ওদের হাত আছে। হ্যারিরও তাই ধারণা। 20 বছর ধরে আমাদের গরু যে জমিতে চড়েছে
সেখান থেকে ওরা তাদের খেদিয়ে দিচ্ছে। হ্যারি ওদের মুখোমুখি হলে ওরা তার মুখের উপর হেসেছে। বলেছে মুরদ থাকলে সে কিছু করার চেষ্টা করতে পারে। ওরা তিনজনেই উপস্থিত ছিল। হ্যারিকে উস্কে পিস্তল বের করাতে চাচ্ছিল। তাহলে ওকে মেরে ফেললেও কেউ ওদের দোষ দিতে পারত না। লংই সব থেকে পাজি, আমার বিশ্বাস। কিন্তু ওদের মধ্যে বাছাবাছিতে লাভ নেই, কারণ কেউ কারো চেয়ে কম যায় না। ওরা বড়াই করে বলেছে আমাদের ওরা ভিটে ছাড়া করবে। ঘোড়ার খুরের শব্দ শুনে মুখ তুলে তাকালো রনি। দেখলো তিনজন কাজের মানুষের পাশে বেন ঘোড়ার পিঠে এসে হাজির হলো। রোদে পোড়া চতুর চোখের লোকটাই টেরি হবে বলে আজ করলো রনি। সরু কোমরের লোকটার চেহারায় পুরোপুরি টেক্সাসের ছাপ রয়েছে। ও হ্যারি ছাড়া আর কেউ হতে পারে না। ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিল বেন। শেষ লোকটার বিশাল দেহ, নাম হেনরি। আজ থেকে রনি তোমাদের সেগুন্ড ফোরম্যান। তোমরা আমাকে যেমন মানো ওকেও তেমনি মানবে। ওর আদেশকে আমারই আদেশ মনে করবে। ড্যাশার, এসো আমরা ভিতরে বসে কথা বলবো। ঘোড়ার পিঠ থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ভিতরে ঢুকে পকেটে হাত ঢুকালো বেন। ওর চোখ দুটো চকচক করছে। ড্যাশা, বলল সে, তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি। থিরি, যে জনসন তো কেবল তোমার গল্পই করে। এখন তুমি এখানে এসেছো, এটা ঈশ্বরের আশীর্বাদ। ওরা তোমার সম্পর্কে যা বলে তা যদি ঠিক হয়, তাহলে আমরা এবার সত্যি ত্রাণ পাবো। তুমি ফাইটার, আমি মানুষ চিনি। তুমি একাই একটা যুদ্ধ জিততে পারো। যুদ্ধ হলে তুমি আদেশ দেবে, রান্স আমি সামলাতে পারি। কিন্তু ফাইটিং যা হয় সেটা তোমাকে সামলাতে হবে। তোমাকে সেগুন্দ করে আমার কাছ থেকে একটা বিরাট বোঝা নেমে গেল। এখন নিশ্চিন্ত হয়ে আমি রাঞ্চের কাজ দেখতে পারবো। হোল্ড আপের পর ওখানে তোমাকে দেখেই আমি বুঝেছি জনসন ঠিকই বলেছিল। আমি দুর্বল মানুষ, ফাইটিং সামলাতে পারি না। তুমি কি ব্লু মাউন্টেন্সের ওই তিন ভাইয়ের সাথে ঝামেলার আশা করছো? ওদের কথা তুমি শুনেছ? হ্যাঁ, অন্য সূত্র থেকেও ঝামেলা আসতে পারে। এখানে আমরাই হচ্ছি তরমুজ, সবাই আমাদের কেটে খেতে চায়। পাতলা গড়নের রানচারের প্রতি রনির শ্রদ্ধা আরও বাড়ল। ঠিক আছে, বলল সে, আমি গোলাগুলি ছাড়াই সব সামলাবার চেষ্টা করব। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তোমার নিজস্ব বিবেচনা ব্যবহার করো। অস্থিরভাবে পায়চারি করছে বেন। ওরা ঝামেলা করতে চাচ্ছে, যদি চায় ওদের শিক্ষা দিয়ে দিও। কিন্তু ওর চোখ কঠিন হলো। ওরা শুরু করলে তবেই কেবল আমরা ফাইট করব, বুঝেছ? সত্যি কথা হচ্ছে রনি রাঞ্চের জীবন পছন্দ করে। গরু আর ঘোড়া ওর অত্যন্ত প্রিয়। ঘোড়া খারাপ হোক বা ভালো, কোনোটাতেই তার আপত্তি নেই। ওদের সাথে খেলতে ওর ভালো লাগে। এমনও এক সময় ছিল যখন এ দেশে অফুরন্ত বসতি ছাড়া রেঞ্জ ছিল। এখন সেখানে পূব থেকে মানুষ এসেছে, বসবাস করছে। কিছু নেষ্ঠারও জুটেছে। বড় রাঞ্চারদের একটা দুটো গরু চুরি করে খায়। সুযোগ পেলে 15-20টা বা 100টা তাড়িয়ে নিয়ে আর কোথাও বিক্রি করে দেয়। অবশ্য ওদের মাঝে অনেক সৎ লোকও আছে, যারা কেবল থাকার একটা জায়গা ছাড়া আর কিছু চায় না। এদের খারাপ চোখে দেখে না রনি। কিন্তু কিছু ক্ষমতাশালী রানচার গুন্ডা ভাড়া করে ওদের তাড়ানোর ব্যবস্থা করে। কোনো খবরের কাগজে ছাপানো হয়নি, কিন্তু বুড়ো কেসির মৃত্যুর খবর মুখে মুখে ঠিকই অনেক দূর পৌঁছেছে। খামচি দিয়ে একটু লাভ করার আশায় অনেকেই এখানে এসে হাজির হয়েছে। প্রথম কয়েকটা রেড ছিল মৃদু। ওরা পরীক্ষা করে দেখছিল বাঘের বাচ্চাও বাঘ কিনা। যখন বুঝলো সে দুর্বল, সবাই ওকে পেয়ে বসল। আউটলদের মাঝে ওই তিন ভাই শ্রেষ্ঠ। কঠিন বলে ওদের নাম আছে। একসাথেই বসে খাচ্ছে। খবর পৌঁছলো রনি এসেছে। খাওয়া ছেড়েই উঠে দাঁড়ালো মিক। আমার কাজ আজই শেষ, আমার টাকা মিটিয়ে দাও। রনির বিরুদ্ধে দাঁড়াবো না আমি। ও যে কি তা আমি টেক্সাসেই দেখেছি। পিস্তল দেখা যায় না, কিন্তু গুলি ছোটে। যেখানে মারে সেখানেই বেঁধে গুলি।
লং এর গুরুত্ব বুঝছে না। ড্যাশারের নাম সে আগে কখনো শোনেনি। তুমি কি ওই লোকের নাম শুনেই ভেগে যাচ্ছ? হ্যাঁ, ওকে চিনলে তুমিও দেশ ছেড়ে পালাতে। লোকটা সৎ, কোনো রকম অন্যায় সে সহ্য করে না, নির্মমভাবে গুলি করে হত্যা করে। পালিয়ে যাচ্ছ? অবাক বিস্ময়ে প্রশ্ন করল লং। ঘটনাটা কি? ঘটনা? লংয়ের দিকে তাকালো মিক। শোনো লং, আমার সাহস কারো চেয়ে কম নয়, কিন্তু আমি বোকা নই। কোনো মূল্যেই আমি ওর বিরুদ্ধে দাঁড়াবো না। যা হোক, আমার ইচ্ছে আমি দক্ষিণে যাব, যেখানে রোদ আছে। আশ্চর্য, কি আবোল তাবোল বলছো? এখন বসন্ত চলছে, মাসখানেক পরে এখানেই তুমি অনেক সূর্য পাবে। হতে পারে, কিন্তু এখন আমার খুব ঠান্ডা লাগছে। মিসেই ভয় পাচ্ছ তুমি, একটু কঠিন স্বরেই বলল সিলভার। মনে হচ্ছে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সিলভারের দিকে ফিরল মিক। তুমি ঠিকই বলেছ সিলভার, আমার পকেটে এখন $40 আছে। এখানে থাকলে হয়তো $400 থাকবে, কিন্তু মারা পড়লে ওই $400 আমার কি কাজে আসবে? মনে হয় এমনও দিন আসবে যখন তুমিও ভাববে আমার সাথে চলে গেলেই তুমি ভালো করতে। 3 দিন রেঞ্জটা ঘুরে ভালো করে চিনে নিল রনি। একবার ব্ল্যাক স্যান্ড ডেজার্টের দিকেও গেছিল, কিন্তু ঘাস নেই বলে গরু ওদিকে যাবে না। কিন্তু বেশিরভাগ সময়েই সে কাটালো হে স্টাক ভ্যালি আর দূরের ব্লু মাউন্টেনের আশেপাশে। পুরো এলাকাটা খুঁটিয়ে দেখছে সে। রেঞ্জের পুরোটাই সুন্দর করে রাখা হয়েছে। শান্তি পেলে বেনকেসি উন্নতি করবে, এতে কোনো সন্দেহ নেই। রান্স বাড়িটা অ্যান্টিলোপের পশ্চিম ঢালে, কিন্তু ছোট একটা গিরিপথ ধরে সহজেই পূবের বিশাল রেঞ্জে পৌঁছানো যায়। ওখানে ওদের প্রচুর গরু চড়ে। ওই রেঞ্জ নিয়েই 3 ভাইয়ের সাথে কেরাঞ্চের বিরোধ। কেবল গরুই চুরি করছে না, ওরা নিজেদের গরু কে রেঞ্জে চড়াতে শুরু করেছে। দক্ষিণে কেরাঞ্চের গরু পোকার গ্যাপ আর কাউ ক্রিক ক্যানিয়ন, আর পশ্চিমে ব্ল্যাক সান ডেজার্ট পর্যন্ত চড়ে বেড়ায়। টেরির কথায় রনি জানল দক্ষিণ পূবে কনপ্যাস নামে একটা আউটল গ্রাম আছে। মাঝে মাঝে ওটা শূন্য থাকে, আবার কখনো লোক গিজগিজ করে। আর এখন? প্রশ্ন করল রনি। লোকজনে ভরা, বিষণ্ণ মুখে জানালো টেরি। নতুন শিকার ধরার আগে কয়টিরা যেমন একজোট হয় ঠিক তেমনি। কিন্তু হিউবার্ট ভাইয়েরা আমার মতে সাধারণ আউটলদের চেয়ে অনেক বেশি কঠিন। ওরা প্রত্যেকেই শক্ত লোক আর জঘন্য রকম নীচ। বিবাদে ঝাঁপিয়ে পড়তে ওরা উস্তাদ। ওদের দৌড়াতে বুলুকলে সাইড হিলে কেউ টিকতে পারেনি। ওদের দেখা পেলে আমরা ওদের সাথে কথা বলবো, সহজ স্বরে বলল রনি। তোমাকে আর অপেক্ষা করতে হবে না, টেরি শুষ্ক স্বরে বলল। ওই যে ওরা আসছে। পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এলো হ্যারি। ওই যে লং হিউবার্ট তার লোকজন নিয়ে আসছে, জানালো সে। ওরা সংখ্যায় 4 জন। আরোহীরা দ্রুত এগিয়ে এলো। রনি ঘোড়ার মুখ ঘুরিয়ে ওদের দিকে এগিয়ে গেল। হাউডি, ঠান্ডা স্বরে বলল সে। আমি ধরে নিচ্ছি তুমি লং হিউবার্ট। ওদের মধ্যে সব থেকে লম্বা আর চিকন লোকটা মুখ বাঁকিয়ে ওর দিকে বিদ্বেষের চোখে তাকালো। তুমি ঠিকই ধরেছ, কিন্তু তোমরা 3H এর রেঞ্জে রয়েছ। আমি যতদূর জানি এটা কে রেঞ্জ, হেসে জবাব দিল রনি। শুধু এটাই নয়, ব্লু পর্যন্ত পুরোটাই ওদের জমি। 3H আসার বহু আগে থেকেই ওরা এখানে আছে। রেঞ্জটা তোমাদের কি করে হলো? কৈফত আমি দেব না, বিচ্ছিরি শব্দ তুলে জোরে হেসে উঠল লং। বুড়ো কেচে বেঁচে থাকলে সে গায়ের জোরে প্রতিবেশীদের সব জায়গা কেড়ে নিয়েছিল। এখন বুড়ো মরেছে, সুতরাং তোমরা যেতে পারো, আর ফিরো না। ঘোড়ার পিঠে বসেই ঠান্ডা নীল চোখে 3H রাইডারদের একে একে খুঁটিয়ে দেখল রনি। লং, নিচু স্বরে বলল সে। এটা রকিং কে রেঞ্জ, আগেও ছিল, এখনও আছে। ব্লু মাউন্টেন্সের ওপাশে প্রচুর জমি রয়েছে।
তোমরা গরু চড়াতে চাইলে আর কেউ নিয়ে যাওয়ার আগেই তোমাদের ওখানে যাওয়া উচিত নিয়ে দেওয়ার আগেই তোমাদের ওখানে যাওয়া উচিত। তুমি আর তোমার ভাইরা শান্তিতে থাকতে চাইলে সেটা সম্ভব, কিন্তু তোমরা যুদ্ধ চাইলে অপেক্ষা করার প্রয়োজন নেই, এখনই শুরু করতে পারো। হ্যাঁ, কথাগুলো রনি এত নিচু স্বরে বলেছে যে কথার মর্ম উপলব্ধি করতে লংয়ের কিছুটা সময় লাগলো। যখন বুঝলো, রাগে ওর মুখটা লাল এবং ভীষণ হয়ে উঠল, কিন্তু সেই সাথে একটা ঠান্ডা অনুভূতিও জাগলো। পরিস্থিতিটা ওদের অনুকূলে আছে বলা যায় না। সাংঘাতিক লোক বলে রনির নাম আছে। টেরি আর হ্যারির থেকেও কোনো দুর্বলতা আশা করা যায় না। গানম্যান না হলেও ওরা পাশাপাশি দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইট করবে। লং বোকা নয়, সেই যে ওদের তিনজনেরই প্রথম টার্গেট হবে এটা সে জানে। ইতস্তত করছে হিউবার্ট। ঘোড়াটাকে এগিয়ে নিয়ে রনি ওর খুব কাছে গিয়ে দাঁড়ালো। আমার কথা কানে গেছে তোমার? যুদ্ধ না শান্তি, কোনটা চাও তোমরা? যুদ্ধের কথা তুমিই প্রথম তুলেছ। অপেক্ষা করার প্রয়োজন নেই, মন স্থির করে নাও। যুদ্ধ চাইলে তোমাদের তাই দেয়া হবে। লংয়ের পিছনে একটু বাম দিকে বিষণ্ণ চেহারার একটা লোক ঘোড়ার পিঠে বসে আছে। উঁচু গালের হাড়ের উপর ছোটখাটো ছোট ছোট দুটো চোখ, চোয়ালটা ভারী আর নিষ্ঠুর। ওকে আমার হাতে ছেড়ে দাও লং, অনুনয় করে বসের অনুমতি চাইল সে। অনেক বড় বড় কথা। ওর কথাটা শেষ হলো না, রনির উল্টো হাতের ঘুষি খেয়ে জিনের উপর টলে উঠল আংশিক টাকমাথা লোকটা। পাদানি থেকে ওর ডান পা ছুটে গেছে। একটু ঝুঁকে ওর পাটা হ্যাঁচকা টানে উপরে তুলল ড্যাশার। আচার খেয়ে সশব্দে মাটিতে পড়ল সে। লোকটা সামলে ওঠার আগেই লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে নামল রনি। পরক্ষণেই শার্টের কলার ধরে ওকে ধুলো থেকে টেনে তুলে প্রচণ্ড একটা ডান হাতে ঘুষি মেরে লোকটাকে আবার মাটিতে ফেলে পিছিয়ে এলো। প্রচণ্ড ঘুষিতে কুতকুতে চোখের লোকটার ধাঁধা লেগে গেছে। মাথা ঝাঁকালো সে। পরিস্থিতিটা কিছুটা পরিষ্কার হতেই মুখ দিয়ে ঘোত করে একটা শব্দ তুলে লাফিয়ে উঠে দাঁড়ালো। হাত ঘুরিয়ে বাম হাতের ঘুষিতে ওর গাল হাড় পর্যন্ত চিরে গেল। ডান হাতের ৮২ শিক্ষা ঘুষিটা থুতনির উপর পড়তেই মুখ থুবড়ে ধুলোর উপর পড়ল সে। পিছিয়ে এসে রনি দেখল হ্যারির রাইফেলটা জিনের উপর রাখা। বিপক্ষ দলের বাকি লোকজনকে কাবার করে রেখেছে। অজ্ঞান হয়ে মাটিতে লুটানো লোকটার দিকে দেখিয়ে সে বলল, দেখতেই পাচ্ছ লং, ও লড়তে চেয়েছিল, মনে হচ্ছে ওর স্বাদ মিটেছে। রেহাই পাবে না তুমি। ভীষণ খেপেছে লং, কিন্তু সতর্কও হয়েছে। এখন ওর জেতার সম্ভাবনা আরও কমেছে। ধুলোয় লুটানো লোকটা নড়ছে না। যদি সে নিজের পায়ে উঠে দাঁড়াতেও সক্ষম হয়, গোলাগুলির যুদ্ধ সামলাতে পারবে না। তোমার ভাইদের জানিও, এখানে সবার জন্যই যথেষ্ট রেঞ্জ আছে। তোমাদের গরু বুলুর ওপাশে চড়ালে আর আমাদের গরু খেদিয়ে না নিলে কোনো বিরোধ হবে না। আমরা বিরোধ চাই না, কিন্তু ঝামেলা সামলাবার ক্ষমতা আমাদের আছে। মার খাওয়া লোকটা উঠে বসেছে, মাথা ঝাঁকিয়ে কুয়াশা কাটাবার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর রোষের সাথে রনির দিকে তাকালো। পরের বার রাগে কুকুরের মতো দাঁত বের করে বলল, গুলির লড়াই হবে, অপেক্ষা কেন? ওর দিকে ঘুরে দাঁড়ালো ড্যাশার। তোমার কোমরে পিস্তল রয়েছে, মরতে চাইলে ওদিকে হাত বাড়াও। অনেকক্ষণ রনির দিকে তাকিয়ে রইল লোকটা। খুনের নেশা ওর চোখে, আগ্রহ আর উত্তেজনায় হাতের আঙুল মাঝে সাঝে লাফাচ্ছে। ধীরে চোখ থেকে খুনের নেশাটা কেটে গেল। এখন না, বলল সে, পরে। ঠিক আছে, তাই হবে। লংয়ের দিকে চোখ ফিরালো ড্যাশার। আমি যদি তোমাদের কোনো রাইডারকে কখনো এই রেঞ্জে দেখি, ঘোড়া হারাবে সে। হেঁটে ফিরতে হবে, কথাটা মনে রেখো। কি? হুঙ্কার ছাড়ল লং। আগুন ঝরছে ওর চোখে। আস্পর্দা, তোমাকে আমি। রনির হিমশীতল নীল চোখের দিকে চেয়ে ঢোক গিলল লং। কথাটা শেষ করতে পারল না। ঠিক আছে, আমন্ত্রণ জানালো ড্যাশার। ইচ্ছে থাকলে কিছু শুরু করো। তুমি ঘোড়ার পিঠে চড়ে নাকি তার পিঠে উপুর হয়ে ফেরো, তাতে আমার কিছু আসে যায় না। ওরা ফিরে গেলে খিলখিল করে হেসে উঠল হ্যারি। ওহ, লংয়ের চেহারাটা লক্ষ্য করেছিলে? এই প্রথম কেউ একজন হিউবার্টের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ভয়ে
পিছিয়ে যেতে বাধ্য করলো। এটা ওরা সহজভাবে নেবে না। টেরি দাঁত বের করে হাসলো, কিন্তু ওর চোখে দুশ্চিন্তা। উচিত শিক্ষা হয়েছে ওদের, স্বীকার করলো সে। কিন্তু ওরা এখন লোকজন নিয়ে গোলাগুলির জন্য তৈরি হয়ে আসবে। ওদের কাউহ্যান্ডের সংখ্যা আমাদের চেয়ে বেশি। ওরাও নিজেদের রাঞ্চের পথে রওনা হলো। রেঞ্জের চারপাশ ভালো করে খুঁটিয়ে দেখছে রনি। এই নেভাডা স্টেটটা অন্যান্য স্টেটের তুলনায় শুকনো। বসন্তকালটাই এখানকার সব থেকে ভালো সময় হলেও ততটা সবুজ নয়। যেমন জায়গায় উইন্টার ফ্যাট যেসব জায়গায় উইন্টার ফ্যাট জন্মেছে সেগুলো হালকা ধূসর রং দেখে দূর থেকেই চেনা যায়। ওগুলোই এসব এলাকার সবচেয়ে ভালো চারণভূমি। কেসির রেঞ্জে উইন্টার ফ্যাট বেশি জন্মায়। ওগুলোর দখল বিরোধের একটা মূল কারণ। সাথে কিছু অন্যরকম স্বার্থ জড়িত আছে। কিছুক্ষণ নীরবে পথ চলার পর রনি প্রশ্ন করল, শহরে কোনো বেকার ভালো রাইডার আছে? আমি এমন লোক কাজে নিতে চাই যারা ফাইট করবে। কাঁধ উচালো হ্যারি, হয়তো দুজন পাওয়া যাবে। শর্টি মাইক শহরেই আছে, দারুণ ফাইটার। কিন্তু বেন কেসির হয়ে কাজ করবে না সে। দুবার প্রত্যাখ্যান করেছে। বুড়ো কেসির সাথে ওর কিছু সংঘর্ষ ঘটেছিল। কঠিন কিছু না, কিছু কথা কাটাকাটি মাত্র। শর্টির ভয় ডর বলতে কিছু নেই। যে কোনো বিপদের মুখে গুলি ছুটতে ছুটতে সে এগিয়ে যেতে পারে। জেমস হার্টের সাথে ওর খুব ভাব ছিল। ওর একটাই দোষ, কাজ না থাকলে মদে চুর হয়ে থাকে। আর যখন কাজ করে কখনো ছুঁয়েও দেখে না। মানুষটা ঝগড়া প্রিয়, কিন্তু ফাইটিংয়ের জন্যে ওর মতো লোক তুমি কমই পাবে। যেতে 50-50, কিন্তু তাতে ওর কোনো আক্ষেপ নেই। ওর রক্তের সাথে মিশে আছে মারপিট। ইউনিয়নভিলে একটা লোক ওকে 3বার হারিয়েছিল। এরপর থেকে প্রতি শনিবারে ওখানে লোকটার বিরুদ্ধে লড়তে যেত শর্টি। শেষে অতিষ্ঠ হয়ে লোকটা ওর থেকে দূরে থাকার জন্যে দেশ ছেড়েই চলে গেছে। হাসল রনি। হয়তো শহরে গিয়ে শর্টির সাথে কথা বললে কিছু কাজ হতে পারে। ওকে কোথায় পাওয়া যাবে? মলি ব্রাউনের ওখানেই ও বেশি সময় কাটায়, বাকিটা নেভাডা সেলুনে। একটা সরু ধোঁয়ার রেখা উঠতে দেখে আকৃষ্ট হয়ে ওরা ওদিকে এগোলো। কিড লেকার তার আগুন থেকে মুখ তুলে চাইল। রাইফেলটা ওর পাশেই রাখা, কোমরেও পিস্তল ঝুলছে। পাতলা গড়নের কম বয়সী বেঢপ একটা ছেলে, কিন্তু ওর হাসিটা সরল আর বিশদ। হাউডি, বলল সে। নেমে বসো, কফি গরম আছে, খাবারও তৈরি হচ্ছে। রনির দিকে একটা চোরা চাহনি দিল। ওখানে কি ঘটেছে তা আমি দেখেছি, আমি কাছেই ছিলাম। মনোযোগ দিয়ে নতুন চোখে রনি ছেলেটাকে খুঁটিয়ে দেখল। কাছেই মানে? কোথায় ছিলে তুমি? 300 গজ দূরে একটা পাথরের আড়ালে। আমার রাইফেল সর্বক্ষণ লং হিউবার্টের দিকে তাক করা ছিল। মাথা হেলিয়ে কিড লেকারের দিকে ইঙ্গিত করল টেরি। রাইফেলের ছেলেটার হাত ভালো রনি। ওকে আমি 300 গজ দূরে ছুটন্ত এন্টিলোপ শিকার করতে দেখেছি। ঠিক মাথায় লেগেছে গুলি। ওটা কিছু না, লজ্জা পেয়েছে লেকার। শুটিং করেই সারা জীবন কেটেছে আমার। টিনের কাপে কফি ঢেলে ড্যাশারের দিকে এগিয়ে দিল হ্যারি। এই কফি সম্পর্কে তোমাকে আগেই সাবধান করছি, বলল সে। একবার কফি শেষ হওয়ার পর তলানিটা আমরা পরীক্ষা করে দেখেছি। দেখা গেল 40 ভাগ কফি, 40 ভাগ ক্ষার, 10 ভাগ সোনা আর বাকি 10 ভাগ মিশ্র পদার্থ আছে ওর ভিতর। এদিককার লোকজন, গম্ভীর সুরেই বলে চলল সে, এই কারণেই সবসময় কফির শেষে তলানিটা পরীক্ষা করে দেখে। অনেক কাউহ্যান্ডি এভাবে সোনা পেয়ে বড়লোক হয়ে গেছে। নাক দিয়ে অবজ্ঞাসূচক একটা শব্দ করল টেরি। ওর কথায় তুমি কান দিও না। উদ্ভট সব গল্প বানিয়ে বলা ওর অভ্যাস। আমি গল্প বানাই? কখনো না, প্রতিবাদ জানালো হ্যারি। চুপ করে বসে তোমার কফি খাও, বিরক্ত টেরি বলল। একটু হেসে রনি তার নিজের কফিতে চুমুক দিল। কফির স্বাদ আর গন্ধে নাক কুচকালো সে। ওতে শোনা আছে কিনা সেটা বোঝা না গেলেও খার যে প্রচুর আছে এটা সত্যি। মনে মনে হাসলো আবার। ক্যাম্পে কফি থেকে যত সোনার গুঁড়ো সে গিলেছে তা একসাথে জড়ো করলে
তার আজ নিজেরই একটা রাঞ্চ হতে পারত। রনির দিকে ফিরল টেরি। ড্যাশার, আমি এই টেক্সান টার্কির সাথে একটানা 2 বছর কাজ করেছি। এখন আমাকে কিড বা আর কারো সাথে জুটি বেঁধে কাজ করতে দেয়া যায় না। ওর গপ্পে আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে। ভালো কথা, হঠাৎ মুখ তুলে মন্তব্য করল লেকার। আমি শুনলাম জেরি সমার্স নাকি গোস্ট মাউন্টেনে সোনা পাওয়ার আশায় কিছু জমি কিনেছে। ওটা কর্নপ্যাসের পূবে। সমার্স? ভুরু কুচকাল টেরি। আমি ধারণাই করতে পারিনি সে একজন মাইনার। গোস্ট মাউন্টেন? কৌতূহল মেটাতে প্রশ্ন করল ফোরমান। এমন অদ্ভুত নাম কেন? ওখানে নাকি ভূত আছে। স্টার সিটি ছিল ওখানকার একটা মাইনিং টাউন। 1868-তে ওটা খালি হয়ে গেল, কিন্তু দুজন লোক মাইন শাফট দিয়ে নিচে পড়ে যায়। ওদের খুঁজে পাওয়ার আগেই ওরা খাবারের অভাবে মারা পড়েছিল। লোকে বলে ওখানে নাকি ভূত দেখা গেছে। আমার ধারণা ওটা কর্নপ্যাসের লোকেরাই রটিয়েছে। শুনেছি কর্নপ্যাস নাকি কঠিন জায়গা, মন্তব্য করল রনি। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো টেরি। যে কোনো সময়ে বিপজ্জনক। ওখানে বিল ওয়াটসন একটা স্টোর, সেলুন আর জুয়ার আড্ডা চালায়। আউটলদের একটা নিরাপদ আখড়া। লোকটা সাপের থেকেও বিষাক্ত। নলকাটা একটা শটগান সবসময়ই কাছে রাখে। লোকে বলে ড্র পোকারে বিল ওস্তাদ। 4 কি 5 জন আউটল ওখানে থাকে। 3 জন সবসময়ই থাকে, কিন্তু ওদের সংখ্যা বর্তমানে 20-এরও বেশি। সবাই কঠিন লোক। বিদ্যুৎ লেপটি বর্তমানে ওখানে এসে হাজির হয়েছে, জানালো হ্যারি। টেক্সাসের বিগ বেন্ডের লোক সে। ওকে আমি চিনি, রনি বলল। ট্যালি মাউন্টেন দলের লোক। টেক্সাসের হ্যারির চোখ দুটো চকচক করে উঠল। তুমি এলাকাটা চেনো? সাপটার থেকে একটু নিচে বার্ট ক্যাম্পে আমার জন্ম। চিনি, মুচকি হেসে বলল ড্যাশার। ওটা ফ্রেসনো ক্যানিয়নের কাছে। ঠিক বলেছ, দাঁত বের করে হাসলো হ্যারি। যেন একজন দেশি ভাইয়ের দেখা মিলেছে। আশ্চর্য। কাপটা ধুয়ে উঠে দাঁড়ালো রকিং কের ফোরম্যান। তুমি কি টহল দিয়ে এই এলাকার দেখাশোনা করছো, বাছা? হ্যাঁ। অন্য কাউহ্যান্ডদের দিকে আর চোখে তাকিয়ে দেখল ওরা ঘোড়ার পেটি বাঁধায় ব্যস্ত। হঠাৎ সে নিচু স্বরে বলল, রনি, হয়তো কথাটা তোমাকে বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস এটা তোমার জানা উচিত। মিস লিসা কেসি মাজুবা ক্যানিয়নে এটা একটা লোকের সাথে প্রায়ই দেখা করতে যায়। আমি ঝামেলা শুরু করতে চাইনি বলেই ভয়ে বেনকে জানাইনি। সেটা ওর নিজস্ব ব্যাপার, মন্তব্য করলো সে। এখানে আমাদের কাজ কেবল রেঞ্জ আর গরু দেখা। হ্যাঁ, ছেলেটার মুখ লাল হলো। কিন্তু লোকটা সত্যিই খারাপ। সে হচ্ছে পিস্তলবাজ জেরি সমার্স। নামটা শুনে একটু থমকালো ড্যাশার। কিড লেকারের অনুমতি বুঝতে পারছে সে। কিড লেকারের অনুভূতি বুঝতে পারছে সে। সমাজ লোকটা হয়তো ভালো হতে পারে, কিন্তু মলির দোকানে দেখা সুদর্শন লোকটাকে তারও ভালো মনে হয়নি। মানুষ চিনতে তার কদাচিৎ ভুল হয়। আমি রাঞ্চে কিছু কথা আমার কানে এসেছে, যেতে সে রনিকে জানালো। মেয়েটা ওর সাথে দেখা করুক এটা বস মোটেও চায় না। কথাটা কিছুদিন আগে বেন নিজেই বলেছে। জেরিকে রাঞ্চ থেকে বের করে দিয়েছিল সে। বেনের মুখের উপরই তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে গেছিল সমার্স। মাথা ঝাঁকালো রনি। ঠিক আছে কিড, এ সম্পর্কে আর কারোর সাথে আলাপ করো না। ব্যাপারটা আমার একটু ভেবে দেখতে হবে। রাঞ্চে ফেরার পথে রনি আপন মনেই ভাবছে এটা তার কোনো ব্যাপার নয়। এতে নাক গলানো তার উচিত নয়, কোনো মতেই না। পুরোটাই হয়তো ছেলেটার কল্পনা। লিসার প্রতি লেখারের দুর্বলতা থাকা অস্বাভাবিক নয়। আর লিসা যে সুদর্শন সমার্সের প্রতি কেন আকৃষ্ট সেটা বোঝা খুব সহজ। ট্রেইল ধরে 2 মাইল পথ নীরবে চলার পর রনি প্রথম মুখ খুলল। জেরির সম্পর্কে তোমরা কিছু জানো? লোকটা খারাপ, নিচু স্বরে জানালো টেরি। গত বছর ইউনিয়নভিলে
সে একজনকে মেরেছে, বিনা কারণে লোকটার সাথে ঝগড়া করে খেপিয়ে ওকে হত্যা করেছে। এর আগে তিনজনকে যে ও হত্যা করেছে সেটা আমি জানি। এমন আরও দুজন আছে যাদের ব্যাপারে আমার ওকেই সন্দেহ হয়। ওর পার্টনার ডাকি, সেও প্রায় ওর মতোই খারাপ। গরু জড়ো করার কাজ শুরু হতে এখনও কয়েকদিন বাকি, এবং তার প্রস্তুতিতে ওদের হাতে অনেক কাজ। সবাই মিলে কাজ করেই তা শেষ করতে হবে। রাউন্ড আপে ঝামেলা হতে পারে, কিন্তু তা নিয়ে রনির ভাবনা নেই। সব শেষ হলে পরে হিসেব মিলিয়ে দেখবে সে রকিংকে কত গরু হারালো আর অন্যান্য রানচাররা কতটা লাভ করেছে, তা থেকেই ব্যাপারটা খোলাসা হয়ে যাবে। তবে রাউন্ড আপের সময়ে এমন কিছু ঘটতে পারে যার ফলে খুব দ্রুত পরিস্থিতি রাঞ্চ ওয়ারের দিকে এগোবে। সাবধানের মান নেই, তাই সব দিক বিচার করে আগে থেকেই তৈরি থাকাই ভালো। শহরে গিয়ে শোরটি মাইকের সাথে কথা বলে দেখতে দোষ নেই। যতটুকু সে শুনেছে তাতেই বুঝেছে সত্যিকার ফাইটার শোরটি। বর্তমানে এমন লোকই তার দরকার। যত ফাইটিং লোককে সে রকিং কেতে নিতে পারবে, বিপদের সম্ভাবনাও ততই কমবে। তাছাড়া লংয়ের রাইডারকে পিটানো আর লংকে সবার সামনে ওভাবে অপমান করায় ওদের সাথে মোকাবেলা ইতিমধ্যেই আসন্ন হয়ে উঠেছে। তবে এটা ওদের বুঝিয়ে দেয়া গেছে যে রকিংকে ওট খাওয়া মোটা ভেড়া পোষে না। কিছু চাইলে সেটা ওদের লড়েই নিতে হবে। এতে যারা কঠিন তাদের চেষ্টায় ভাটা পড়বে না। কিন্তু রাউন্ড আপ শেষ না হওয়া পর্যন্ত চুরিটা কমবে। এর মধ্যে জেরির ভূমিকা যে কি সেটা আজ করতে পারছে না, এবং পরের ব্যাপারে নাক গলানোর অভ্যেস ওর নেই। রাঞ্চে যাওয়ার পথে এক্সচেঞ্জ ডাকাতি নিয়ে ভাবতে গিয়ে সাইমন হত্যার কথা মনে হলো ওর। সে জেনেছে সাইমন মারাত্মক পিস্তলবাজ ছিল। লোকটা কোথায় যাচ্ছিল? কে মেরেছে ওকে? কে এমন লোক যে সাইমনের মতো তুখোর লোককে গুলি করার সুযোগ দিয়েও নিশ্চিন্ত ছিল? সে ওকে সহজেই হারাতে পারবে। এমন লোক কজন থাকতে পারে? বেশি নয়। ওকে খুঁজে বের করা তাই কঠিন হবে না। লোকটা চরম আত্মবিশ্বাসী এবং প্রচণ্ড অহংকারী। সে নিষ্ঠুরও বটে। সম্ভবত একই লোক জেমসকেও হত্যা করেছে। রাঞ্চের কাছে এসে পড়েছে রনি। টেরি আর হ্যারি ওকে ছেড়ে অনেকটা এগিয়ে গেছে। রিজের মাথায় উঠিয়ে থেমে একটা সিগারেট তৈরি করার ফাঁকে পুরো পরিস্থিতিটা নিয়ে ভাবছে সে। গভীর চিন্তায় মগ্ন। সমস্যাটার অনেকগুলো দিক রয়েছে। 3H রাঞ্চের 3 ভাই, কনপ্যাসের আউটল এর দল, জেরি সমার্স স্টেজ ডাকাতি এবং জেমস হার্টের খুন হওয়া। এগুলোর মাঝে কি কোনো যোগাযোগ আছে? সেটাই প্রশ্ন। কিন্তু সম্ভাবনা কম। পশ্চিমের অনেক শহরেই জেরি সমার্সের মতো লোক বাস করে। সামান্য কিছু থাকলেও বড়লোকি চাল দেখিয়ে চলে। কাজ কিছুই করে না, আলস্যে পোকার খেলে দিন কাটায়। মাঝে মাঝে ওরা রাসলিংও করে। জেরি লোকটা আবার নিষ্ঠুর গান ফাইটার। তবে কি সেই সাইমন আর জেমসকে মেরেছে? এত বেশি চিন্তা করছো? নিশ্চয় সিরিয়াস কিছু। ঘুরে সে একজন লম্বা মহিলার মুখোমুখি হলো। মনে ছাপ রাখার মতো চেহারা, নীরব একটা সম্ভ্রান্ত ভাব, আর আকর্ষণ আছে মেয়েটার মধ্যে। এটা আমার ধারণা, রনি সরল সুরে বলল। তুমি নিশ্চয় শেলি কেসি? হ্যাঁ। তুমি এই রাঞ্চটা সম্পর্কে ভাবছিলে? আমি প্রায়ই এখানে এই রিজের উপর আসি। জানি যখন চলে যাব এর জন্যে আমার মন কাঁদবে। তুমি চলে যাচ্ছ? কেবল শহর পর্যন্ত। 7 পাইন্সের ডাক্তার হ্যাডলের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। লোকটা ভাগ্যবান। মাঝে মাঝে মনে হয় আমি বিশ্বাসঘাতক। আশপাশের পাহাড়গুলোর দিকে সে চোখ পাহাড়গুলোর দিকে সে চোখ তুলে চাইল। এত সব ঝামেলার মধ্যে রাঞ্চটার কি হবে ভেবে আমার খুব ভয় হয়। আমরা একে রক্ষা করব, শান্ত স্বরে রনি বলল। তোমার ভাই একজন ভালো মানুষ। তারপর বিকেলে যা যা ঘটেছে সব ওকে শোনালো। কেবল লিসা আর জেরির সম্পর্কে কিট তাকে যা বলেছে সেটা চেপে গেল। মনোযোগ দিয়ে মেয়েটা সব শুনল,
কেবল মাঝে মাঝে নীরবে মাথা ঝাঁকালো। হিউবার্টদের সাথে যে আমাদের লড়াই অনিবার্য, এটা আমরা সবাই জানতাম, বলল সে। লিসা ওখানে জেরিকে পাঠাতে চেয়েছিল। সেও সানন্দেই সানন্দেই যেতে রাজি ছিল। বেন কিছুতেই মত দিল না। মনে মনে বেনকে সুবিবেচক সুবিবেচক বলে মানল রনি, কিন্তু মুখে কিছু বলল না। হঠাৎ ঘুরে ড্যাশারের মুখোমুখি হলো শেলি। তোমার এখানে একজন শত্রু আছে, নিচু স্বরে বলল সে। আমার বলতে লজ্জা লাগছে যে তোমার সেই শত্রু আমারই বোন। তোমাকে আমার ভাই কাজে নেয়ায় সে ভীষণ ক্ষেপে গেছিল। ওকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু লিসা খুব একগুঁয়ে। ওর বদ্ধমূল ধারণা সমাজ ছাড়া আর কারো এই রাঞ্চ চালাবার ক্ষমতা নেই। কিন্তু আমি তো এটা চালাচ্ছি না, প্রতিবাদ জানালো সে। আমি কেবলমাত্র সেগুন্দ। বিপদ ঠেকানোর দায়িত্ব আমার। জানি, কিন্তু লিসার সেটা মোটেও পছন্দ হয়নি। সে ভাবছে ওকে জোর করে ঠেলে সরিয়ে দেয়া হয়েছে। বেন আর আমার চিন্তাধারায় খুব মিল, কিন্তু লিসা, সে সম্পূর্ণ নিজস্ব ধারায় ভাবে। পেছন থেকে ঘোড়ার খুরের আওয়াজ শুনে দুজনেই ফিরল। মেয়েটার চুলে বিকেলের রোদ পড়ায় মনে হচ্ছে যেন আগুন ধরেছে। লিসা ঘোড়ার পিঠে বসেই ওদের দেখল। গম্ভীর মুখে ঠান্ডা চোখে তাকিয়ে সে বলল, হ্যাঁ ঠিক, আমি গেছিলাম। আমার মতে রনি ড্যাশারকে কখনোই কাজে নেওয়া ঠিক হয়নি। আর চোখে রনির চোখের দিকে চেয়ে বরফ শীতল হলো ওর চোখ। তুমি জানো ওরা কি বলছে? তুমি জেমস হার্টকে হত্যা করেছ, তুমি স্টেজ লুট করেছ, সাইমনকেও তুমি খুন করেছ। একটু থামল সে। ওরা ঠিক এই কথাই বলছে, এবং ফিনলে হার্টকেও ওরা খবরটা দিয়েছে। শহরে এসেছে সে, তোমাকে খুঁজছে, তোমাকে হত্যা করবে ফিনলে। আর আমি? আগুন ঝরল মেয়েটার চোখে। আমি এতে খুব খুশি হব। 4 রনি যখন ঘোড়ার পিঠ থেকে নামলো, নেভাডা সেলুন তখন আলোয় ঝলমল করছে। ঘোড়ার পেটি ঢিলে করার অবসরে রাস্তাটা খুঁটিয়ে দেখে নিল। মলির ওখানে এখন আর রাতের খাবার পাওয়া যাবে না, সময় পেরিয়ে গেছে। রাতের বেলা সেলুনের ব্যবসা জমে উঠেছে। পাহাড়ের দিক থেকে ঠান্ডা বইছে, তাই রাস্তায় একটা লোকও নেই। সবাই বাড়িতে আশ্রয় নিয়েছে। কেবল একজন অন্ধকার স্যাডল শপের সামনে একটা পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর হাত দুটো বুকের উপর ভাঁজ করা। মাইনারদের বুট পরেছে সে। হ্যাটটা সাধারণ। লিসা যা বলেছে সেটা স্মরণ করেই মলির খাবার দোকানের দিকে পা বাড়ালো সে। ফিনলে কি তার খোঁজেই শহরে এসেছে? সে কি তাকে সত্যিই মেরে ফেলবে বলেছে, নাকি লিসা তাকে নিছক একটু বিব্রত করার জন্যেই ও কথা বলেছে? লোকটা পারিবারিক লড়াই করা পরিবার থেকে এসেছে। কে বলতে পারে, হয়তো সে আগে গুলি করো গুলি করে পরে আগে গুলি করে পরে প্রশ্ন করবে। রাস্তা পেরিয়ে মলির দোকানের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওকে দেখে মিষ্টি করে হাসলো মলি। একাই ছিল সে। মলি চট করে জিজ্ঞেস করলো সে, ফিরলে কি এখন শহরে? মুহূর্তে গম্ভীর হলো ওর মুখ। হ্যাঁ আছে, তোমার সাথে সে কথা বলতে চায়। লোকটা কেমন? ইতস্তত করলো মলি। তারপর বলল, আমি আমি জানি না। 30-এর নিচে ওর বয়স। একটু রুক্ষ হলেও দেখতে ভালো, হাসে কম। জেমস ওকে দেবতার মতো ভক্তি করত। আমার কাছে সব সময়ে কেবল ভাইয়ের গল্পই করত। ফিনলে এটা করেছে, ফিনলে সেটা করেছে, এইসব। এখানে আসার আগে ওরা মিশরিতে একটা গৃহযুদ্ধে জড়িত ছিল। ওদের বাবা আর চাচাকে হত্যা করা হলো। প্রতিশোধে ফিনলে বিপক্ষ দলের সবাইকে শেষ করে দিল। তারপর দুভাই একসাথে এখানে চলে এলো। কঠিন পরিশ্রম করে সে। আমার বিশ্বাস লোকটা অত্যন্ত সৎ, এবং ভাইকে সে খুব ভালোবাসত। চিন্তাযুক্তভাবে মাথা ঝাঁকালো রনি। আমাকে কিছু কফি দাও, বলল সে। তারপর আবার বলল, কফি আর পাই। হঠাৎ দরজা খুলে গেল। মুখ তুলে তাকালো ড্যাশার। অ্যাডাম আর জেরি সমাস ভিতরে ঢুকেছে। ওকে দেখে দুজনেই হেসে সামান্য একটু মাথা ঝাঁকালো। হাউডি রনি, বলল অ্যাডামস। তুমি যে এখানে আছো সেটা শহরের সবাই জানে।
এই শহরে গত 6 মাসে এটাই সম্ভবত সব থেকে বড় খবর। স্টেজ লুট হওয়ার থেকেও বড়? শুষ্ক স্বরে জিজ্ঞেস করলো টনি। কাঁধ উছালো অ্যাডাম। ওগুলো এখন ডাল ভাত হয়ে গেছে, অহরহই ঘটছে, তাই ওটা আর এখন গরম খবর নয়। তীক্ষ্ণ দৃষ্টিতে ড্যাশারের দিকে তাকালো সে। হ্যাঁ, ভালো খবর। আজ এখানে ইলেকশন হলো। আজ থেকে আমি এই শহরের নতুন মেয়র। শহরে একজন টাউন মার্শাল নিযুক্ত করার জন্যে আমাকে অনুরোধ করা হয়েছে। প্রথমেই তোমার কথা আমার মনে হয়ে এসেছে। ওই কাজের জন্যে তুমিই সব থেকে উপযুক্ত। তুমি কি বলো? বর্তমানে একটা চাকরি করছি আমি, হেসে মাথা নেড়ে জবাব দিল ড্যাশার। যা হোক, অফার করার জন্য ধন্যবাদ। কিন্তু এই চাকরিতে তুমি ডবল পাবে, প্রতিবাদ জানালো অ্যাডাম। আমরা তোমাকে মাসে $150 করে দেব। এছাড়া যত অ্যারেস্ট হবে তাদের মধ্যে যারা জেলে যাবে সেই টাকা আমরা আধা আধি ভাগ করে নেব। আরও অনেক উপরে পাওনাও আছে। আমার চাকরি একটা রয়েছে, পুনরাবৃত্তি করল সে। আসলে আমি একজন রান্স রাইডার, আইনরক্ষী নই।